যার সাথে আমার গান শম্পা দেওয়ান চমৎকার ভাবে বন্ধনা রাখলেন। বন্ধনার পর চমৎকার ভাবে দয়ালকে স্মরণ করে একটি শান উনি রেখেছেন, ওনাকে আমি ধন্যবাদ জানাই। কিন্তু একটা কথা বেশি ভালো লাগে নাই। কথাটা হলো, উনি আমার মা বোনদের পক্ষ নিছে, সম্পাদন, আর আমার পক্ষে ফালাইছে আমার পুরুষ ভাইদের। হ্যাঁ, সংখ্যাটাই বেশি। তা আমি প্রথমেই খেয়াল করে দেখলাম, তোমারে মা বোনেরা তোমারে 1 টাকা দিয়েও জিগায় নাই। না, যেই কয় টাকা বকশিস পাইছো এগুলো আমার পুরুষের মাধ্যমেই পাইছো, পুরুষরাই দিছে। আমার বাবারা আমার ভাইয়েরা পুরুষেরা দিছে। দেখছেন আপনার কত ভালো। এই তুমি যদি আমার বাবা করে ভাইয়ে করে দুর্বল বানায়, মা করে খালি শক্ত বানাও না, সারা রাত্রে কিন্তু টাকার মুখ দেখবা না। না, দেখছেন না আমরা কত ভালো। কি তা আমার যেহেতু পক্ষে ফালাইছে, আপনারা একটু বিবেচনা করবেন, আপনাদের পক্ষে যে আছে তারে একটু আপনারা ভালো করে দেখবেন আর কি। হ্যাঁ, আর এটা খেয়াল রাখবেন। আইস দিছে হ্যাঁ, কি আসছে মার। ওখানে চিন্তা ভাবনা কইরা দেখছে জন্মের ঠগা ঠকজি এই কথা কইয়া ওখানে হাসি আইছে। তো যাক, হাসিতেও কাজ হবে না। বইলা যে তুই ভালাইছো, এরা বুঝে নাই যারা দিছে তোমার 10-5 টাকা 100 টাকা যারা দিছে, এই পুরুষগুলাই বুঝে নাই যে তা করে তুমি ছোট করছো। এখন আমি বলাতে বুঝছে আর তোমারে দিব না, দিব না, একদম দিব না। আর দিলেও আমার দিক তাকায় দিব, যেহেতু আমার নাতিন। এই জায়গাটায় একটু মায়া করবো আর কি। চমৎকার গান, চমৎকার পরিবেশনা, তার চাইতো অতি সুন্দর তার বাচন ভঙ্গি, কথা সুন্দর আলোচনা রাখলেন, গান করলেন জনাব পাগল রফিক সরকার। আজকে রাত্রে যাকে আমার খুব দরকার। ভালো কথা, কিও ভালো ভালো গান গাইলেন, ভালো ভালো টাকাও পাইলেন। কি করে দেখছেন নি? কর্তাপক্ষ কি পালা দেয় নাই আমাদেরকে? কি পালা দিছেন আজকে আপনারা? মাল জোড়া, মালে মালে জোড়া, মালে মালে জোড়া, আজকা মালে মালে জোড়া। আজকের পালা হচ্ছে মাল জোড়া না? তাইলে তো আপনারা জিতছেন। হ্যাঁ, একেবারে কুপাই নেবেন, কুপাই নেবেন। তাহলে আজকের কমিটি খুব চালাক, মানে বুদ্ধি করে মাল জোড়া পালা দিছে যেন গান বেশি বেশি শুনতে পারে ওনারা। তো ধন্যবাদ আজকের গান কমিটিকে। অনেক সুন্দর আয়োজন, অনেক সুন্দর পরিবেশ, আর মা বোনদেরকে তো আমি সারা রাত্রি ধন্যবাদ দিই। আপনারা বেশি বেশি কথা বললেন। এক বাজারে আচ্ছা, পাশাপাশি 2 দোকানদার তারা ব্যবসা করে। তো একজন বিক্রি করে হচ্ছে হাঁস, আর একজন বিক্রি করে হচ্ছে পান। তো হাঁসলাই পানালারে জিজ্ঞেস করে, তুমি বিক্রি করো কি? কয় পান। কয় কাইটা দিলাম তোমার 2টা কান। নাম তার তো বাবলু। পানলা একটু মানে বোকা শোকার কে, এই যে ঘুরাইয়া কিছু কইব এটা আর কইতে পারে না। তো প্রতিদিনই দোকানে গেলেই পানলারে কয়, তুমি বিক্রি করো কি? কয় পান। কয় কাইটা দিলাম কান। এখন পানলা লজ্জায় আর বা দোকানে যায় না। তো দোকানে যায় না, ঘরের বউ কইতাছে, কি গো দোকানে যাও না কে? এটা খুব চালাক। কয় আমি আর দোকানে যাবো না। কয় কে? কয় প্রতিদিনই আমার পাশের দোকানদার উনি আমার কান কেটে দেয়। কয় কান কেটে দেয়? কান আবার কেমনে কাটে? কয় হ্যাঁ আমার জিগায় যে তুমি বিক্রি করো কি? আমি কই পান। হ্যাঁ। কয় কাইটা দিলাম তোমার কান। কয় তাহলে তুমি কিছু কইতে পারো না? কয় না। কয় তাহলে আমি একটা কথা তোমার হিগাই দিই। ঘরের বউগুলো তো খুব চালাক, তারা তো জানেনি। কয় হ্যাঁ বিক্রি করে কি? কয় হ্যাঁ বিক্রি করে হাঁস। আচ্ছা, কয় তোমার আমি আজকে একটা কথা শিখাই দেই, তুমি আজকে যাইয়া তারে জিজ্ঞেস করবা তুমি বিক্রি করো কি? সে কইবা হাঁস, তুমি কইবা তোমারে দিলাম বাস। আরে বাবা রে বাবা, এত বড় বাস, এত বড় বাস। পান দোকান তার তো খুব খুশি, বউ আমারে শিখাই দিছে বাসের কথা। সে মনের খুশিতে গেছে বাজারে। তো বাজারে গেছে পরে পানলাই এই হাঁসলাই দেখছে, কয় আরে অনেকদিন ধরে আয় না, আজকে আইছে। তো গিয়ে বলতেছে, এই তুমি বিক্রি করো কি?
কয় পান, কয় কাইটা দিলাম তোমার কান। এখন বোঝেই কথা হিগাই দিছে, এই কথা হ্যাঁ ভুলে গেছে। তো ভুলে গেছে, এখন কি করব? এখন আবার বাড়িতে চলে গেছে। বাড়িতে চলে গেছে, গিয়ে কইতাছে, বউ কইতাছে, কই শুনি, কয় আমি তো ভুলে গেছি। তো ভুলে গেছো তো কি করা যায়? কয় এই তোমার গলার মধ্যে একটা গামছা দিলাম, এই গামছার ভিতরে একটা গিট্টু দিয়ে দিলাম। এখন কালকে যখন আবার তুমি বাজারে যাবে, আবার যখন সে জিজ্ঞেস করবে, তখন তুমি গিট্টুর দিকে তাকাইলেই তোমার বাসের কথা মনে হয়ে যাবে। তো আবার বাজারে গেছে, বাজারে যাওয়ার পরে বলতেছে, তুমি বিক্রি করো কি? কয় পান, কয় কাইটা দিলাম তোমার কান। এখন পানালায় হাসলারে কয় তুমি বিক্রি করো কি? কয় হাঁস। এখন ওই যে আবার কথা বললে গেছে। আরে আরে এখন একবার ওই হাসলার দিকে তাকায়, একবার গিট্টুর দিকে তাকায়, একবার হাসলার দিকে তাকায়, একবার গিট্টুর দিকে তাকায়। এখন বুইলা গিয়ে কয় তোমারে দিলাম আমি একটা গিট্টু, তোমারে দিলাম আমি গিট্টু। মানে রফিক সরকার কয় সম্পাদমান বর্তমান হাতে গোনা যতগুলো মেয়ে শিল্পী আছে তার মধ্যে সে একজন, অনেক প্রশংসা মোশংসা কইরা আমার একটা গিট্টু দিছে। শুনছেন না আপনারা? মানে গিট্টু ডকটা কি? গিট্টু তো গিট্টু না, বংশের পুরা। গিট্টু তো গিট্টু না, গিট্টু হলো বংশের কুড়াল। কয় সবই ঠিক আছে, একটা কথা ভাল লাগে নাই কি, এই পুরুষদেরকে একটু ছোট করে গেছে, মেয়েদেরকে একটু অন্যরকম করে তার পক্ষে নিয়ে নিছে। এই কথা কইয়া আবার কইতাছে আপনারা টাকা দিছে, সব কিন্তু পুরুষরা দিছে, এখন কিন্তু ওনারা টাকা দিবেন না, কারণ সম্পাদন আপনাদের পক্ষের লোক না কথা কইয়া মানে এমন একটা কায়দা করছে, নাইচা নুইচা মোটামুটি টাকা দিয়ে মারি দিয়ে লাইছে। যা খবর দিলে বিষয়টা হইছে কি, এই তো জানে যে এর যে সময়, এটার তখন খাওয়া না, এটা তো মার্কেট আউট। এটা হলো ডেট ফেল হয়ে গেছে, এখন যা গা এটা হলো বোনাস, এটা হলো কবরে এক পা গিয়ে রইছে। এখন তো সম্পাদন হলো খারাইছে, কিছু একটা কইরা তোর মার্কেট কেমন লাগবো। এই রফিক সরকার শোনেন, এই চাপাবাজি কইরা আর কয়দিন খাইবেন? আমি কত সুন্দর একটা কথা বলছি, দেখেন যারা জ্ঞানী লোক ইশারায় বুঝে, আর অজ্ঞানীরা কিন্তু ধাক্কাইলো বুঝে না। আমি বলছি আমার মা বোনদেরকে যে আপনাদের প্রতিনিধি হয়ে আমি দাঁড়াইছি। আমি যেহেতু একটা মেয়ে, তাহলে আমি একটা কিছু করা মানে সমস্ত মেয়ে জাতির উপর এটা পড়া। আবার আমার ভালো হওয়া মানে সমস্ত মেয়ে জাতির একটা ভালো হওয়া, তাই না? আমি কিন্তু আমার মা বোনদেরকে একটু ইশারা দিয়ে গেছি যে মেয়েদের একটা খারাপ স্বভাব আছে, আসতে তিন মাথা এক লগে হইলে কথা বেশি হয়, এই কথাটা কইছিলাম না? এটা কিন্তু মানে আমি আমার বোনদেরকে একটু সিগন্যাল দিয়ে গেছি, ভালো কথা। যেন তারা, আপনারা যখন মঞ্চে কথা বলবো তখন সাউন্ড ঠিক করবেন না, বসবো দাঁড়ানোর আগে সাউন্ড ঠিক করবেন। তো রফিক সরকার আপনার ঘরে যা বুঝাইছে এটা তো আপনারা বুঝছেন জ্ঞানী লোকেরা, তবে বুঝাইয়া আপনার কায়দা হইছে এটা আমিও বুঝছি। থাক চলুক, সবক্ষণ চলতে পারে ঠেলে ঠেলে। পালা নাই, পালা হচ্ছে মালজোড়া। মালজোড়া পালা গাওয়া অনেক কঠিন। সচরাচর আমাদের যে পালাগুলো হাসর কেমত, গুরু শিষ্য, নারী পুরুষ, খাজা বরফি, শরীয়ত মারফত, হাসর কেমত, এগুলো একটা গণ্ডির মধ্যে থাকে। তারপরে এগুলোর কথাও সিলেক্ট করা থাকে, এগুলো একটা লাইন অনুযায়ী আমরা গাইতে পারি। কিন্তু মালজোড়াটা পালা দিলে এটা এখান থেকে ওইখানে এদিক সেদিক হয়ে যায়। তো আপনারা আজ খুব জ্ঞানী শ্রোতা আমরা পেয়েছি, ইতিমধ্যে বুঝতে পেরেছি। কারণ রফিক সরকার যেই নাইচ দিছে, নাইচে দেখি স্টেজ একদম গরম হয়ে গেছে। আপনারা কাপাইলান, আপনারা কাপাইলান, পালা তো নাই, শীতকে লাগিয়ে কাপাইলান। একটা ধারায় আমাদেরকে যাইতে হবে, কারণ বেলাইনে চলে গেলে অ্যাক্সিডেন্ট করার সম্ভাবনা থাকে, তাই লাইন অনুযায়ী যাইতে হবে। সর্বপ্রথম আমি একটা গান রাখি, তারপরে দেখি পাগল রফিক সরকার কোন দিকে আমাকে নিয়ে যায়। উড়িয়েছেন বাবা শাহজালাল আমিনী। বাবা শাহজালাল আমিনী যদি বাংলার বুকে না আসতেন তাহলে আমরা নিজেদেরকে মুসলমান বলে
দাবি করতে পারতাম না। আমার খাজা বাবা যদি ভারতবর্ষে না আসতেন, আজকে হিন্দুস্তানের যে মুসলমানরা আছে তারা কখনো নিজেদেরকে মুসলমান বলে দাবি করতে পারতেন না। আমার খাজা বাবা তার জীবন দশায় 92 লক্ষ মতান্তরে 93 লক্ষ হিন্দুকে তিনি মুসলমান করেছেন। সবাই সুবহানাল্লাহ বলবেন না? নবতের দরজা বন্ধ হয়ে গেছে, নবীর আশা বন্ধ হয়ে গেছে, চলে আসছে আমরা বেলায়েতের যুগে, অলিদের যুগে। আর এই যুগের অলিরাই হচ্ছে এই বেলায়েতের বাদশা। তাই সেই দিকে লক্ষ্য করে আমি সর্বপ্রথম আমার খাজা বাবার একটি গুণগান করি, তারপর দেখি মালিক কোন দিকে নেয়। ধন্যবাদ আপনাদের সকলকে, আপনাদেরকে ধন্যবাদ জানাই এই জন্য সুন্দর পরিবেশ দিয়ে আপনারা বসে আছেন, এই সুন্দর পরিবেশ সৃষ্টি করেছেন আপনারা, এই জন্য আপনাদেরকে ধন্যবাদ। পাশাপাশি ধন্যবাদ জানাই আজকের কর্তাপক্ষকে, কমিটিকে। আজকের যদিও কোনো পালা দেয় নাই, কিন্তু পালার উপরে, সকল পালার উপরে যেটা এটা কিন্তু দিছে। সেই পালা কি? সবচাইতে কঠিন পালা হলো এই মালজোড়া পালা। গানের পৃষ্ঠে গান, এই গানের পৃষ্ঠে গানটাই হলো সবচেয়ে কঠিন পালা। 2-4 হাজার গান যদি একটা শিল্পী 2-4 হাজার, 2-100 বলি নাই, 2-4 হাজার গান যদি না জানা থাকে, এই মালজোড়া পালা সে বুঝবে না। এই মালজোড়া পালাটা হলো এরকম একটা পালা, যে যার থেকে দামি গান বেশি গাইতে পারে, এমন একটা পালা। এই দামি গান, মহাজনী গান, মহাজনের সাথে সম্পর্ক না থাকলে এই পালা গাওয়া তো সম্ভব না সব শিল্পীর দ্বারা। ওই আমি হুকুর হুকুর কয়টা গান গাইলাম, কোলাপাইন নাচলো, এটার নাম কিন্তু মালজোড়া পালা না। মালজোড়া পালা একটা কঠিন পালা। এই পালা দিয়েছেন, এজন্য আমি ধন্যবাদ জানাই। পাশাপাশি ধন্যবাদ জানাই সম্পাদককে। কিছু কিছু মহিলা দেখলেই বোঝা যায় এটা ঝগড়া, চেহারা দেখলেই বোঝা যায়। নাটা যত খাড়া, কি কয়, নাটি গুড়ি তত, যত খাটো যত নাটা, এটার মধ্যে খাটি গুটি বেশি থাকে। এটা হলো এরকম, মাপলে 2.5 ইঞ্চি হইব না, কথা কয় লম্বা লম্বা। ওরে যদি মাপ দেয় আমার হাতে 2.5 হাত হইব না, কাটা মানুষের নাটা কথা 2.5 হাত হবে না, কিন্তু কথা কয় কি লম্বা লম্বা। লম্বা কথার একটা জায়গা থাকতে হইব, স্কুপ থাকতে হইব, একটা কারণ থাকতে হইব। একটা যে উপমা একটা দিছে গল্প, কি এক লোক বাজারে গেছে পান বিক্রি করে, কয় তোমার দোকানে কি? কয় পান। কাইটা দিলাম কান। তো এটাকে হাবা টাইপের মগা, ওই বাড়িতে গিয়া বউরে জ্বালাইতেছে। কিসে? বউ কয় কিসে? কয় বাজারে গেছি, একজন জিগাইছে তোমার দোকানে কি? আমি বলছি পান। কয় কাইটা দিলাম কান, আমি লজ্জা পাইছি না। তো বউ হেরে একটা বুদ্ধি শিখাই দিছে, কি? তুমি তো এটাও সুন্দর করে কইতেও পারো নাই। বুদ্ধি শিখাই দিছে কি? কয় এই লোক কি করে? কয় হাঁস মুরগির ব্যবসা করে। কয় হাঁস মুরগির ব্যবসা করলে তুমি হাঁসের পাতিটা, পাতি কয় আমগো এলাকায়, অন্যান্য এলাকায় ওরা কয়, ঠিক না? তো হাঁসের পাতি, ওখানে গিয়ে জিজ্ঞেস করবা তোমার এই পাতির মধ্যে কি? তো এই লোক কইব হাঁস, আর তুমি কইবা তোমার গোয়ায় দিলাম বাস। সমান সমান হয়ে যাইব, সমান সমান হয়ে যাইব। কয় ঠিক আছে। কয় যদি মনে না থাকে, তো পাঞ্জাবি পরা ছিল, পাঞ্জাবির কোনার মধ্যে দিছে একটা গিট্টু, গিট্টু দিয়া কয় বাঁশের মধ্যে গিটটা থাকে, তুমি এই গিট্টুর দিক তাকাইলে তোমার বাঁশের কথা মনে হয়ে যাইব। আচ্ছা ঠিক আছে, গিয়ে জিজ্ঞেস করতেছে কয় আপনার এই পাতির মধ্যে ওরার মধ্যে কি? কয় হাঁস। অনেক তো এর বাঁশের কথা মনে নাই। একবার চায় পাঞ্জাবির গিট্টুর দিক, আবার চায় হাঁসের দিক, আবার চায় বেড়ার দিক। ওই বেড়ায় বিরক্ত হয়ে গেছে, এই মিয়া তুমি জিজ্ঞেস করলে আমি কইলাম হাঁস, কিছু কও না। তো ভাই দয়া করে আবার কোন, আপনার ওরার মধ্যে কি? কয় হাঁস। তো একবার এর দিক চায়, পাতির দিক চায়, আবার গিট্টুর দিক চায়, এইভাবে আলগাইতেছে গিট্টুরা।
এই পাঞ্জাবি এমনি আলগায় মোট করে গিট্টুটা দইরা কিরমিরান্দা কয় তোর গোয়াল দিলাম গিট্টুরা। হ্যাঁ, এই গল্পটা অত সুন্দর করে কইতে পারো না, বয়ে দিয়ে গেছো গা। গল্পটা অত সুন্দর করে কইতে হয় নাকি? এই গল্পটা সুন্দর করে কয় না, আমারে কয় কি কয় ডেট ফেল। একবার খেললা দেখো ডেট ফেল কারে কয়। কি আসেন না। আন্তাজি ওই কোনো কাজ কিছু হইল না, সঙ্গ করলো না, আন্তাজি ডেট ফিল করে এলাইছে। ডেট ফিল কও দেখে আমি পাইছি 7,000 আর তুমি পাইছো 200 টাকা। মোগি কোনানকার কারে কি কইতেইব না, বুঝা কইতেইব না। এক লোক মনে করছে তার সাথে বুড়া লোক নাই, এর বয়স হইল 80 বছর। মনে করতেছে আর কি আমার সাথে বয়স্ক মনে হয় আর লোক দুনিয়াতে নাই। তে হাঁটতে হাঁটতে একটু সামনে গেছে, মনটা খারাপ, গিয়া দেখে এক বৃদ্ধ লোক গাছের কোনায় বসে বসে কাঁদতেছে। কয় আমার মতোই দি পুরা দেখা যায়। গেছে কাছে গিয়া কয়ে আপনার নাম কি? কয় আমার নাম সলিম আলী। কয় কান্দেন কে? আপনার বয়স কত? আগে কোন আপনার বয়স কত? কয় আমার বয়স 120 বছর। খাইছি রে, আমি তো মনে করছিলাম আমার বয়স 80, আমার চাইতে বুড়ো আর কোনো লোক নাই, হের বয়স 120 বছর। আচ্ছা আপনার বয়স 120 বছর, আপনি কান্দেন কে? বাইরে তুই কানলে, আমি যেই লেগে কান্দি তোর কাছে কইলে কি এটা তুই শেষ করতে পারবি? কয় না। তারপরে একটু কন আপনি কান্দেন কে? কয় কান্দিলে এই জন্য একটু আগে আমার বাবাই আমারে মাইরা দিছে। খাইছি রে, হের বয়স 120 বছর, আবার হের বাবাও আছে। কয় আপনার বাবারে আমি একটু দেখুম। আমার দেখাইবেন? কয় আমি যাইতে পারুম না, ওই যে ঘরটা, ওই ঘরের মধ্যে আমার বাবা বসে রয়েছে, তুমি যাও। দৌড়ে গেছে, গিয়া দেখে ঠিকই বৃদ্ধ, গিয়া সালাম দিছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার বয়স কত? কয় আমার বয়স 160 বছর। কয় খাইছি রে, এর বাবার বয়স 160 বছর, হের বয়স 120 বছর। আমি তো মনে করছিলাম আমার বয়স 80, আমার সাথে আর বুড়া নাই। আচ্ছা আপনার বয়স 160, তো আপনার পোলারে কান দেখে দৌড়াইছেন কে? কইস না রে। কয় হ্যাঁ রে, হ্যাঁ কানবো না, হ্যাঁ আরো দিতাম। কি লেগা আরো দিতেন? কয় হ্যাঁ রে কইছিলাম হ্যাঁ দাদার একটু তামাক বানাই দিত, এই শালার বেড়ায় তামাক না বানায় গেছে খেলার মাঠে। তুই মনে করিস না আমি খালি বুড়া আসছে, বুড়াও আছে। কি আছে নাকি? আছে না? মনে করছে রবিক সরকার একটা কইয়া গানের বাউলিটাই তো বুঝবো না। এই যে মালচোরা পালা দিছে, গান 2টা গাইছো, 2টা গানে ভান্ডারি গান গাইছো। কি আর গান নাই? একটা মহাজনী গান গাইবা, একটা দরবারি গাইবা, নাইলে একটা বিচ্ছেদ গাইবা। সিস্টেমটা তা না? মহাজনী গানের, পালা গানের বা এই বালচোরা গানের চাইলে কামাইব। চালান কই? আজকে কোনো মাপ নাই, গান দিয়া পারাপারি। যা কইছো ভালা কইছো, হ্যাঁ সামনে আরেকটু বাড়াই কইবা, আরেকটু বাড়াই শুনবা। একটা গান শোনো, মালজোড়া গান কাকে বলে? আমি যেখান থেকে শুরু করুম এটার উপরে গান গাউন লাগবো। কি আমি যেখান থেকে শুরু করুম উচিত ছিল তার শুরু করা, কারণ সে আগে বন্দনা গাইছে, আগে দাঁড়াইছে, তার থেকে শুরু। সে আমাকে ধারাটা লাইন করে দেওয়ার দরকার ছিল, কিন্তু লাইনটা আমার করতে হইতেছে। এটা আপনারা বুঝে নেবেন। আমি একটি গান দিয়ে শুরু করি, যে গানটি লিখেছেন সাধক গুরু রজ্জবালি দেওয়া। এই রাত একটা কথা শুনছি, বাংলাদেশে সর্বপ্রথম ইসলাম প্রচার করছে সর্বপ্রথম কে? শাহজালাল ইয়ামনি। এইখানে তোমার কাছে আমার একটা জানার বিষয় থাকবো। এই প্রশ্ন আমি কেউরে করি নাই, এটা প্রশ্ন না, খালি নামটা কইবা। শাহজালাল বাবার আগেও একজন আউলিয়া এই দেশে ইসলাম প্রচার করছে, তার নামটা শাহজালাল বাবার আগেও একজন আউলিয়া এই দেশে ইসলাম প্রচার করছে, তার রওজা আছে। আমার জানার বিষয় তার নামটা কি, এটা কোন জেলার কোন জায়গায় রওজা। সাড়ে ভালো লোক এই স্কেলে তো বুঝবো না এটা।
কার সামনে কই আমার চেতাই দিছে কিন্তু এক কথা কই আমার এক ডেট ফেল আজকে থেকে নতুন করে ডেট করবো তোর লগে আমি যে এই সওদাগরদের কত গান গাইছি কত জায়গায় আমার মনে হয় এতগুলো পানিও খাইছে কিনা আল্লাহ জানে হ্যাঁ বয়াতি কই গেছে বয়াতি সিটটা গেছে মানে খুব রাগ হয়ে গেছে কেন ওনাকে বুড়া বলা হলো আসলে আদা শুকাইলো যে ঝাল থাকে এটা একটু টেস্ট করলাম আর কি আপনার রাগ অনকে রাগ হওয়ার তো কিছু নাই আপনি জেতার তো দরকার নাই এটা তো আমার কথা না এটা আপনার কথা আপনি প্রথম মঞ্চে দাঁড়িয়ে আমাকে দোয়া করলেন স্নেহ দিলেন সাথে এটাও স্বীকার করলেন যে আমি শম্পা দেওয়ানের নানা শম্পা দেওয়ান আমার নাতনিকে আপনারা সাক্ষী আছেন না আমি কিন্তু একবারও বলি নাই মুখে যে রফিক সরকার আমার নানা বলছি আমি বলি নাই আমি বলছি আমার প্রতিপক্ষ কারণ যখন খেলতে নেমে যায় তখন কিন্তু বয়স কার কম কার বেশি এটা দেখার সময় নাই মূল ফোকাস থাকে যে সে আমার প্রতিপক্ষ আমি তার প্রতিপক্ষ আপনি দাঁড়াইয়া এই পরিচয় দিলেন সম্পাদন আমার নাতনি আমি রফিক সরকার ওনার নানা মানে এই জায়গায় তো আপনি বুঝাই দিছেন যে আপনি আমার কাছে দুর্বল সম্পর্কের একটা ব্যাপার আছে না তা আপনার নানা আপনি যে বুইরা এটা তো আমি একবারও কই নাই আমি একবার কইছি আপনার বুইরা এটা তো আপনি কইছেন আর নানা মানেই তো বুইরা হ্যাঁ আর এটা আসলে আমি বলি না এই যে একটু আগে লাইভ চলতেছিল তো লাইভের মধ্যে একজন কমেন্ট করছে এই পিসি মায়ের লোক এক বুইরা দিয়ে দিছে তা আমারও মনে হইছে যে আসলে তো এটা আমার নানা তাহলে তো হয়তো বুইরাই তা ডেট যে ফেল তো এটা কোয়াতে আমার লাভ হইছে এখন আমি জানতে পারছি যে রফিক সরকার আসলে ডেট ফেল হয় নাই এখনো পারে এখনো ক্ষমতা আছে কই গেছুনি খেল শুনি সঙ্গ করছুনি আর ওইটার জন্য তো আমার নানি আছে আর ওই গল্প শোনার জন্য তো নানি মানে যথেষ্ট আমার তো যাওয়ার দরকার নাই নানি কি আর আমারে কয় না তুমি যে কি পারো আর না পারো নানি তোমারে কয় তো বোঝা গেল সাধক ব্যক্তি রফিক সরকার সাধক পুরুষ অনেক ভালো জানা শোনা অনেক কিছু সে জানে যেটা তার কথার ভাবে আমরা বুঝতে পারলাম মোটামুটি আমারে মানে অনেকগুলো কথা বলে গেছে আসতে অনেকগুলো কথা বলে গেছে আঘাত মানে আঘাত করার মতো যদিও রফিক সরকারের কথায় আমি আঘাত পাই না আঘাত পাই না কারণ যে আঘাত সবসময় করতেই থাকে আঘাতে তো আমি জোর জড়িত এর আঘাত আর নেওয়ার জায়গা নাই আমার কারণ আমি জানি রফিক সরকারের স্বভাব এটাই সে ওই পিছনে যাই কোক না কোক স্টেজ উঠলে আর চিনে না এটা আমার মানে পূর্ব থেকেই জানা যে রফিক সরকার স্টেজে থাকলে আর কাউরে চিনে না যদি দেখে যে সাথে শিল্পী ভালো করতেছে তাইলে ওনার মাথা নষ্ট আপনি আঘাত করলেও আমার কোনো সমস্যা নাই কারণ আপনার আঘাত নেওয়ার মতো জায়গা আমার আর নাই সব লোড হয়ে গেছে কথা বলেছে চমৎকার আসলে কমিটি দেখেন পালাটা দেয় নাই একটাই কারণ যেন আমরা কথাটা না বলি কি বাস্তব কিনা সত্যি বলেন হ্যাঁ মিঠুন ভাই পালাটা না দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে যেন আমরা কথাটা না বলি কথাটা কম বলি গানটা বেশি করি কি বাবা সত্য কিনা কিন্তু পালাটা না দিয়েও এমন একটা সিস্টেম করছে যে কথাটা বাইরে যাইতেছে আর অতিরিক্ত কোনো কিছুই কিন্তু ভালো না অতিরিক্ত কোনো কিছু করলে মানুষের মনে এটা তিক্ততা
তৈরি করে। তো অনেক কথাই বলে গেছে, এগুলো আমি মনে করি মানে জবাব করাটাই একেবারে মানে অহেতুক। তাক আপনি চেতেন না। আপনি রফিক সরকার, আপনি রফিক সরকার কি দ্বিতীয় রফিক সরকার আর বাংলায় হবে না। আমি সম্পাদন, আমি সম্পাদন, আর দ্বিতীয় সম্পাদন কেউ হবে না। কি তার মতো কেউ হবে? আপনি 3000 4000 গান পারেন না পারেন, হ্যাঁ কি পারেন না পারেন ওইটা চাইনি, আপনার কমিটি বায়না করছে। আর আমি যে কিছু পারি না ওইটা চাইনি, আমার কমিটি বায়না করছে। কি বাবা, আমার তো নিজের পিটানোর দরকার নাই। তবে এটা সত্য বলছেন যে আমি আপনার পাশে গান করার যোগ্যতা রাখি না, কারণ আপনার জীবনে আপনি যতটুকু দুধ খাইছেন ততটুকু পানিও আমি খাই নাই। এটা তো সত্য, কারণ আপনার সাথে আমার তফাৎ, অনেক তফাৎ। আপনারা হচ্ছেন ওল্ড জেনারেশন আর আমরা হচ্ছে কি ইয়াং জেনারেশন। তাহলে আপনাদের সাথে তো আমাদের অনেক কিছুই মানে যায় না। এক কথায় আমাদের জেনারেশন আপনাদেরকে খায় না, এটাই সত্য। তো অনেকগুলো কথা ছিল, আমি না বলি। গান করেছে বড় চমৎকার সাধক রজ্জবালি দেওয়ান সাহেবের। তারপরে বলে গেছে যে মহাজনী গান গাইতে হয়, অনেক কিছু বলতে হয়। রফিক সরকার ছাড়াও তো অনেক শিল্পী লোকে গান করি আল্লাহর রহমতে। হ্যাঁ, যারা বাংলাদেশের মানে প্রখ্যাত শিল্পী, বিখ্যাত শিল্পী, তাদের সাথে তো গান করি। এক একজন এক এক ভাবে আমরা বুঝাইলেন যে মালজোড়া টাকারে কয়, কারণ আপনারা তো এই মালজোড়াটা তৈরি করছেন, আমরা তো তৈরি করি নাই। আপনারাই বুঝাইলেন। কেউ বুঝাইছে কি যে আমি যদি এইটা গাই তুমি এটার সাথের গানটা গাইবা, বা আমি এইটা গাইলে তুমি এটার পরেরটা গাইবা। একটা সিরিয়ালে আমি খাজা গাইলে তুমি বড় পীর গাইবা, তুমি শরীয়ত গেলে আমি মারফত গাবো, মানে এরকম। আর আপনার কাছ থেকে আজকে শুনলাম যে যে যত দামি গান গাইতে পারে এটা রে মালজোড়া কয়, শিখলাম তো নাকি? শিখার অনেক কিছু আছে আপনার কাছে, আবার নতুন করে শিখলাম। খাজার গানটা রাখছিলাম, আমি ভাবছিলাম আপনি বড় পীরের গানটা করবেন, কিন্তু আপনি যেহেতু চলে গেছেন আরেক দিকে, তাহলে আপনার দিকে আমি আর না যাই, কারণ আপনার সাথে আমি যাইয়া পারবো না। আর আমি যদি দৌড় শুরু করি আপনিও আমার লগে পারবেন না। এই গুড়ার খবর পাগলা, গুড়ার খবর পাগলা। একটা কথা লাগছে খুব, খাটো মানুষ, নাটা বুদ্ধি, এই ধরনের কিছু মানে কটূক্তি করে কথা বলছে, এগুলো বলা ভালো না। আল্লাহ পাক যাকে যেভাবে ভালো লাগছে তাকে সেইভাবে সৃষ্টি করছে। আমি কখনো এই একটা কথা বলে নেই, আমি কখনো আমার নিজেকে নিয়ে কোনো রকম অভিযোগ নাই। কেন নাই? রাস্তাঘাটে যে অন্ধরা চলে তারা দুনিয়ার আলো দেখতে পারে না। আল্লাহ আমার দুইটা চোখ দিছে, আমি দুনিয়ার সব দেখি। তাহলে মালিকের কাছে আমার শুকরিয়া করতে হবে না? আমাকে মুখ দিছে, আমি কথা বলি, আমাকে হাত পা দিছে, আমি চলি বলি শুনি সব কিছু করি। তাহলে আমি যদি মালিকের শুকরিয়া না করি যে আমার একটু শর্ট ক্যান বানাইলা, তাহলে আমারও তো কৃপণ আর কেউ হইতে পারে না। আমি সকল সময় আমি মালিকের শুকরিয়া করি যে মালিক আমাকে যেভাবে পাঁচে পদে দিয়া বানাইছে, আমি মালিকের শুকরিয়ার কোনো শেষ নাই। তো আপনি এটা বলছেন, যদিও কথাটা আপনি মস্করার ছলে বলছেন, কিন্তু এটা সুন্দর হয় না, এগুলো বলা ভালো না। আমি তো আজকে মানে যেদিকে যাই ওইদিকে বেকায়দা। রফিক সরকার এই বলেছিলাম বাংলার জমিনে সর্বপ্রথম ইসলামের পতাকা উড়িয়েছিল বাবা শাহজালাল ইয়ামিনী। তারপরে প্রশ্ন করে বসছে, আল্লাহ দেয় নাই? কয় তোমার কাছে আমার জানার বিষয়, এই প্রশ্ন আমি আগে কেউ করি নাই। এটার জন্য আপনারে ধন্যবাদ যে এই প্রশ্নের জন্য যে আমি আপনার জীবনে প্রথম হইছি। কারণ আপনার গানের এত বয়স, এই এত বছর বয়সে যে আপনি এই কথাটা লয়ে ঘুরতেছেন, সারার জায়গা বলতেছেন না। আমি তো এটার মানে সাক্ষী হইলাম যে আমি সম্পাদওয়ান রফিক সরকারের জীবনের প্রথম প্রশ্ন মানে কোনোদিন আর করে নাই, ওইটা আমারই করছে। আপনি যে আমার চিনছেন এটার জন্য আপনারে ধন্যবাদ। শাহজালাল বাবা ব্যতীত, বুঝছেন তো, মানে কেউ কিন্তু করে নাই, আপনারা বুঝছেন। তাহলে আমারে করছে, তাহলে হ্যাঁ আমারে কেমন ভালোবাসে, এটাও আপনার একটু ইশারা দিয়ে গেলাম। শাহজালাল বাবা ব্যতীত আরো একজন অলি শাহজালাল বাবার আগে আসছেন, তিনি আয়েশা ইসলাম প্রচার করছে, তার রওজা আছে। এই রওজা কই, এই জায়গা কই? হ্যাঁ, আরে পাগলাই রে, জায়গা মতো চিনছে। একজন না, দুইজন অলি আসছে। আমি একজনের নাম কয়ে দিতেছি, বাকি একজনের নাম আপনি কইবেন। মানে একলা আমারে খাটায় টাকা নেবেন বিষয়টা তো এমন না, টাকা আপনিও নিবেন, টাকা আমিও নেব। একজন হচ্ছেন
শাহ কমরউদ্দিন রুমি, শাহ সুলতান, যার রওজা হচ্ছে সেই নেত্রকোনায়। এই যে শাহজালাল বাবার আগে আসছে, আপনারা জীবনীতে পড়লে আপনারা পাবেন। এর সাথে আরেকজন আসছে, তার নামটা আপনি একটু বলে দিবেন কি? হ্যাঁ 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 শাহ সুলতান বাবা কমরউদ্দিন রুমি, সেই নেত্রকোনার, তার রওজা আছে। ওনার সাথে আরেকজন আছে, তার নামটা কি এটা একটু বলবেন, তাহলে মানুষ জানবে। বিচ্ছেদ গান এখানে আসার সময় বলে দিছে, একটা বিচ্ছেদ শুনতে চাইছে, ওই বিচ্ছেদটা গাই, তারপরে দেখি আপনি মনের মধ্যে যায় কিনা। আমি তো আবার স্কেল বুঝি না, তোরা ধরিস। আমার আবার রফিক সরকার স্কেল কইয়া দিলে আমি গান গাই নিতে গাইতে পারি না, স্কেল তো বুঝি না, কি করব। আমি পাইছি ৭,০০০, মানে ওই যে ডেট ফেল কইছি এই কারণে। তো আপনি ইউটিউবটা সার্চ করে দেখবেন, বর্তমানে কিছু মেয়ে শিল্পী বের হইছে। এক না, গুরুত্বপূর্ণ কথা, বর্তমানে কিছু মেয়ে শিল্পী বের হইছে, এরা ১ লাখ ১.৫ লাখ টাকা বকশিস পায়। আপনারা এখন সচেতন নাগরিক, আপনারা দেখবেন ইউটিউব সার্চ কইরা, তাহলে তারা কই শিল্পী আর রফিক সরকার কি শিল্পী, ওইটা কিন্তু ওজন করার ব্যাপার। ১.৫ লাখ টাকা ২ লাখ টাকা বকশিস পায়, তাহলে হেরাও শিল্পী এমনও শিল্পী। ৭,০০০ পাই আপনার এত নেতাকে। আপনি এই কথার জবাব দিবেন যে হেরা ভালো শিল্পী না আপনি ভালো শিল্পী, এটার জবাবটা আপনি দিবেন। দেন আমার কাছে কইয়া দিন। মায়েদের পক্ষ থেকে টাকার মাল্য, এটা আমাদের জন্য অনেক বিশাল পাওয়া, কারণ মায়েদের টাকাগুলো খুবই কষ্ট করে জমানো হয়। মায়েদের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এক বাবাজি আর ১০০ টাকা দিয়েছে। সকলের কাছে সালাম শ্রদ্ধা, আসসালামু আলাইকুম। মায়ে ঘুরটায় অনেক কষ্টের, আর বেড়া ঘটিয়াটি সহজ হয়ে পড়ে। টাকা কামানো উভয়েরই কষ্ট, মায়ে গো কষ্ট, বাবা গো কষ্ট বেশি। হ্যাঁ, এত কষ্ট বাবা গো কষ্ট বেশি, কোনোদিন সংসারে জানতে দেয় না, এত কষ্ট যে করে বুঝতেও দেয় না। হ্যাঁ, আর তানি খালি মা লই আছে। মায়েরও ভালোবাসতে হইব, বাবারও ভালোবাসতে হইব, কারোর চাইতে কাউকে কম দেখা যাবে না, উভয়কে সমান সমান দেখার জন্য বলেছে হাদিস। হাদিস বলেছে বাবার চাইতে মাকে বেশি ভালোবাসা যাবে না, মার চাইতে বাবাকেও বেশি ভালোবাসা যাবে না। উভয় সমান সমান। এই দুইটা বট বৃক্ষ, দুইটাই বাবা মা দুইজনই সন্তানের ছায়া। বাবাও কম কষ্ট করে না, মাও কম কষ্ট করে না। আমাদের দুজনের প্রতি দোয়া রাখবেন। একটু বাউল গান টলে একটু খোটাখুটি না দিলে একটু মজা লাগে না। এই জন্য হয়তো আমি আমার বোনকে, ছোট বোনকে খোসা দিছি, আবার হ্যাঁ আমারে খোসা দিছে। হ্যাঁ, এটা একটা আনন্দ, মজা, আনন্দ কান্না দুইটা মিলেই বাউল গান। এই গানটা, বিচার গানটা চোখের জলও ফেলতে হবে। আবার গুরুকে পেয়ে যেমন আনন্দ হয়, গুরুকে পাইলে তেমন এই পাওয়ার কিছু গান গাইতে হয়, তাইলে এখান থেকেও কিছু আনন্দ জাগে। এটার নামে হাসি আর কান্না মিলেই এই গানটা আমাকে আবদার করেছেন। যেহেতু আমি মলয়া সঙ্গীতের একটি গান আপনাদেরকে উপহার দেই, আশা করব সবাই মনোযোগ সহকারে শ্রবণ করবেন। সবচাইতে বড় পাওনা হলো এই মালাটা। এই মালার উপযুক্ত আমরা না। এই মালা অলিয়া উলিয়াদের জন্য, এই মালা সাধকদের জন্য। আমরা এই মালার গুণাগুণ বা এই মালার যে কি জ্বালা, এটা সহ্য করতে পারবো না। এটা অলিয়া উলিয়াদের, যেমন রাম হনুমান গেতেছিল রামের মালা। এই ঘটনা তো অনেকেই জানেন, তাই না? হনুমান গেতেছিল মুক্তার মালা। এই মালার অনেক তাৎপর্য আছে। যারা মালা দিয়ে আমাকে বরণ করেছেন, আল্লাহ যেন তাদেরকে বরণ করে, বাবা ভান্ডারী যেন তাদেরকে বরণ করে। এই অনুষ্ঠানটা একটা পবিত্র অনুষ্ঠান, অলির নামে অনুষ্ঠান। একটি কথা আমি জিজ্ঞেস করেছিলাম আমার বোনেরে, এটা আবার রিপিট আমার কান দিয়ে ফালাই থুয়ে গেছে। এটা অনেকেরই জানার বিষয় আছে, অনেকে আমরা জানি না, অনেকে আমরা বলি
বলি যে এটাও সত্য, কারণ যেটা আমরা জানি এটাই তো বলবো। আমরা জানি শাহজালাল ইয়ামনির নেতৃত্বে 360 জন ওলি এসে এই দেশে আজান দিছে, পড়াইছে কালেমা তৈয়ব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা নয়তো মুসলমান হইতাম না, আমরা ইসলাম পাইতাম না, আমরা নামাজ পাইতাম না, রোজা পাইতাম না, আজান পাইতাম না। হ্যাঁ, তাদের জন্য পেয়েছি। আমি জিজ্ঞেস করছিলাম, বোন তাদের আগেও একজন আইছে ইসলাম প্রচার করছে, তার নামটা কি, ওনার রওজা কোথায়? একজন না, 2 জন আইছে। এই তো নতুন মানুষ, নতুন কথা হতো শিখতে হইব আবার। হ্যাঁ, নতুনের কাছে নতুন কিছু শিখতে হয় না। এই যেমন জানলাম, আমি জানতাম না, মনে হয় যে 2 জন আইছে। কইল এইটা হইলো নেত্রকোনায়, ঠিক আছে, কমরউদ্দিন রুমি নেত্রকোনায়, সুন্দর। আরেকজন আইছে শাহজালাল বাবার 150 বছর আগে, 1-2 বছর আগে না, শাহজালাল বাবারও 150 বছর আগে আইছে। তিনিও এই বাংলাদেশেই তার মাজার, বগুড়া শাহ মস্তানগড়, চিনেন আপনারা? হ্যাঁ হ্যাঁ, শাহ মস্তানগড় গেছেন বগুড়া? হ্যাঁ, এটা ইতিহাস, এটা ইতিহাসে প্রমাণ করে। শাহজালাল ইয়ামনির দেব, শাহজালাল ইয়ামনিরও 150 বছর আগে তারা এই দেশে এসে ইসলাম প্রচার করেছেন উনি, যার মাজার এখনো বগুড়া মস্তানগড়ে শাহ সুলতান বাবা ঘুমিয়ে আছেন। তিনি ওই এলাকাটা পুরাটা উনি মুসলমান বানাইছে। ওই এলাকায় উনি, যেমন আপনার খুলনা তৈল খান জাহান আলী, এক এক এলাকার নেতৃত্ব এক এক অলিরা দিছে। কারণ আল্লাহ প্রতিনিধি আমি সৃষ্টি করি। প্রতিনিধি কারা? নবীদের আমলে ছিল নবীরা, পয়গম্বরের আমলে ছিল পয়গম্বররা, আর অলিদের আমলে হইল অলিরা। তারা হইল প্রতিনিধি, তারা চালায় বিশ্ব, তারা নিয়ন্ত্রণ করে। যেমন বাংলাদেশ নিয়ন্ত্রণ করতে হইলে মন্ত্রী সভা করতে হয় না বাজান? এক এক দপ্তরে এক এক মন্ত্রী, তো দ্রুপ অলিদেরও দপ্তর আছে, এক এক দপ্তরে এক একজনে কাজ করে। আমি একটি মনমোহনের গান গাই, তারপরে আপনারা গানটাকে একটু চিন্তা ভাবনা করবেন যে মনমোহন কি লিখেছেন। বেহেশত আল্লাহ সৃষ্টি করছে, মানুষ আল্লাহ সৃষ্টি করছে, দুজক আল্লাহ সৃষ্টি করছে। হ্যাঁ, কিন্তু আল্লাহ বলছে আশরাফুল মাকলুকাতে আমার সৃষ্টির মধ্যে মানুষ হইল সেরা। বেহেশত কিন্তু সেরা না, এখন কিন্তু বেহেশত বিক্রি হইতেছে, জান্নাত বিক্রি হচ্ছে। বেহেশত কি মানুষের চাইতে সেরা না? তাহলে কি করতে হবে? আমি পাপ করলে দোজখে দিবে, নেক করলে বেহেশতে দিবে। মনমোহন বলে আমি বেহেশতও চাই না, দোজখও চাই না, আমি চাই যিনি বেহেশত দোজখ মানুষ তামাম জাহান যিনি সৃষ্টি করেছে, আমি তাকে চাই। এখান থেকে আমার গানটি। আসলে কি সত্যি কথা বলতে, আমি গান একেবারে গাই না বললেই চলে। তারপর কয়েকটা গাই, শুধু ওই যে রক্তের সাথে মিশে গেছে, এটা ছাড়া কষ্টকর হয়ে যায় এর জন্য। আর রফিক সরকার হচ্ছে কমিটিকে আবার নাম্বার দিয়ে দিছে, যেমন নাতিন একটু বায়না করেন, ওনার কথা ফেলতে পারি না, এই হলো সমস্যা। তারপরেও আজকে থেকে আবার মনটা ঘুরাই ফেলছি যে আসলেই আমার জন্য গানটা না। পাগল ছিল না। যাক, আমার বোন, আমি তাকে অনেক আদর করি, ভালোবাসি, সেও আমাকে অনেক অনেক শ্রদ্ধা করে, অনেক ভালোবাসে। হয়তো 2-1টা কথা এদিক সেদিক মাঝে মধ্যে হয় পালা ক্ষেত্রে বা গানের ক্ষেত্রে। আমি বলবো সম্পর্কে কে কখন চলে যায় নানা ভাই বলা যায় না। হয়তো আমার আগে তুমিও যাইতে পারো, বা তোমার আগে আমিও যেতে পারি। এই ভুলের ভাষায়, ভুলের জগতে যেন আমরা না থাকি, একজন আরেকজনের ভুলকে
ক্ষমার দৃষ্টিতে দেখে আমরা যেন সবাই মিলেমিশে চলতে পারি। হয়তো কষ্ট নিয়ে বলেছিল যে গান তোমার, আমি জানি তোমার বিষয়টা সবকিছু আমাকে তুমি শেয়ার করো, কিন্তু আমি আমার একটি আবদার থাকবে। লেখাপড়া করে অনেক ডিগ্রি নেওয়া যায়, চাকরি করা যায়, হ্যাঁ, এখন ঘরে ঘরে শিক্ষিত মানুষের অভাব নাই, কিন্তু তুমি ইচ্ছা করলেই ঘরে ঘরে একটা শিল্পী পাবা না। একটা শিল্পী অলিয়া উলিয়াদের কৃপা ছাড়া শিল্পী হতে পারে না। অলিয়া উলিয়াদের কৃপা আছে বিদায় তুমি আজকে সম্পাদন হয়েছ। তুমি যদি সাধারণ মানুষের ঘরে জন্ম নিতা, তোমাকে কেউ চিনত না, কেউ ডাকতো না, কেউ বায়না করতো না। সম্পাদন হয়েছ বিদায় তোমাকে চিনে সবাই। আজকে সংসার করো, এটাও সম্পাদন হয়েছ বিদায়ী সংসার। সম্পাদন না হইলে কিন্তু অন্য সংসারও যেতে হতে পারত। সম্পাদন হইছ, এই জন্য সংসার সবকিছু। আমি বলবো এই গানটাকে ছেড়ে দিবা, এই কথাটা যেন তোমার মুখ দ্বারে কখনো না শুনে। এটা পূর্ব জন্মের সাধনা একটা বাউল হয়। একটা শিল্পী হওয়া অতি সহজ নয়। আমি রফিক সরকার আমার কর্মের গুণে শিল্পী হয়ে গেছি তা না, আমার বাবা মায়ের সাধনা আছে, আমার বাবা মায়ের চাওয়া আছে, নয়তো আমি শিল্পী হতে পারতাম না। এটাই পূর্ব জন্মের সাধনায় আমরা এসেছি। আমি তোমাকে এটাই বলবো নানা হিসাবে, তুমি তোমার জায়গাটা, শিল্পিত্বটা ধরে রাখো, এটাকে ছেড়ে দেবা, এই কথাটা যেন তোমার মুখ দিয়ে না শুনি। ধন্যবাদ।